আচ্ছা, আমি তাহলে ঠিক আছে। কি দেওয়া আছে দেখো, 4 ওহম রোধের একটি তারকে বাঁকিয়ে আর ব্যাসার্ধের একটি বৃত্তের আকার দেওয়া হলো। ঠিক আছে। হুম। এবং তারের, 1 মিনিট আমি একটু আসতেছি। আচ্ছা, তো প্রথম হচ্ছে এটা বাঁকিয়ে হচ্ছে বৃত্তের আকার দেওয়া হলো আর কি, মানে একটা সার্কেলের আকার দেওয়া হলো, রেডিয়াস দেওয়া আছে A4R, মনে করো সার্কেলটা আমরা একটু আঁকি। মানে এই 4 ওমটা কি 4 জায়গায় 1 ওম হয়ে যাবে এরকম? 4 ওহম হচ্ছে তোমার রেজিস্ট্যান্স, তোমার বৃত্তের যে মানে সার্কামফারেন্স বরাবর যে রেজিস্ট্যান্সটা সেটা, মানে মানে ওকে তো বাঁকানো করার পরে তো সার্কেল বানানো হয়েছে না? হ্যাঁ, মনে করো একটা তার আছে এরকম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। 4 ওহম এই তারকে পুরোটা বাঁকাইছি, বাঁকালে হচ্ছে তোমার সার্কামফারেন্স হয়ে গেল না, তাহলে এটাই হচ্ছে তোমার 4 ওহম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো একই তারের একটি ঋজু অংশে বৃত্তের ব্যাস বরাবর সংযুক্ত করা হলো। তাহলে আহ, এই বরাবর হচ্ছে ব্যাস বরাবর, মানে ডায়ামিটার বরাবর একটা তার দিলাম, এখানে হচ্ছে তোমার কি করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। ঠিক আছে। তো এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের কি 2 পাই আর সার্কামফারেন্সের যে তোমার আহ, কি ডিস্টেন্স। সার্কেলে সার্কেল। হ্যাঁ। আর হচ্ছে তোমার এইটা যেহেতু রেডিয়াস, তাহলে এটা হচ্ছে 2R। তাহলে 2 পাই এর রেজিস্ট্যান্স কত, 4 পাই না, 4 ওহম না? তাহলে দেখো হ্যাঁ। 1 মিটার রেজিস্ট্যান্স কত, 4/2 পাই আর ওহম। তাহলে আমাদের সার্কেল রেডিয়াস বরাবর, সরি, ডায়ামিটার বরাবর কি রেজিস্ট্যান্স থাকবে, এটা আমরা বের করতেছি আর কি। 4/2 পাই আর ইন্টু 2R। তাহলে টু টু কাটা, এটা কাটা, ওরে বাবা। তাহলে এখানে থাকবে 4/পাই ওহম। তাহলে এইটা হচ্ছে তোমার কি, বরাবর যে ডায়ামিটার বরাবর যে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আমাদের কি 4/পাই ওহম। জিনিসটা বুঝছো? জি ভাই বুঝছি। এখন ঋজু তারটির দুই প্রান্তের তুল্যরোধ নির্ণয় করো, মানে এখানে যদি এ, এটা হচ্ছে বি, আমাদের আর এ বি বের করতে বলছে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, দেখো এখন আমি একটা জিনিস বলিস, এই পুরোটা মানে সার্কামফারেন্স বরাবর পুরোটা হচ্ছে তোমার কি 4 পাই। তাহলে এখান থেকে এইটুকু অংশের কত, শুধু টু এটা পাই। অংশ 2 পাই হবে, হ্যাঁ। 2 ওহম হবে, হ্যাঁ। আর এটা অংশ কি হবে, 2 ওহম হবে না? 2 ওম। আর এটা কি, এটা হচ্ছে ফোর ফোর বাই বাই পাই পাই ওম। ওহম, তাই না? হ্যাঁ। তাহলে আর এবি যেহেতু বলছে, তা এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এবং প্রত্যেকটার ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট সেম, কমন আর কি। হুম। তাহলে এই তিনটা হচ্ছে কিসে আছে, প্যারালালে আছে না সিরিজে আছে? সিরিজে। প্যারালালে। ও আচ্ছা আচ্ছা। কমন থাকলে। বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ বুঝছি বুঝছি। তাহলে আর ইকুইভ্যালেন্ট আমরা কি বলতে পারি, 4/4 প্লাস পাই ওহম, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, হুম। বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি। বর্গাকার প্রস্থচ্ছেদের বিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম দণ্ডের মধ্যে দৈর্ঘ্য বরাবর একটি বর্গাকার ছিদ্র করা হলো। বর্গাকার হচ্ছে তোমার স্কয়ার। ঠিক আছে, স্কয়ার এরিয়ার হচ্ছে একটা অ্যালুমিনিয়াম যে বার আছে, ওই
বারের মধ্যে একটা আমি ছিদ্র করছি। এই ছিদ্রটাও হচ্ছে তোমার স্কোয়ারের মতোই হবে, ঠিক আছে? সেখানে আমি কি লোহা ঢোকাই দিছি, আয়রন ঢোকাই দিছি, বুঝছো? তো হুম। আয়রন এবং যে লোহার এই দুটার হচ্ছে তোমার যে আহ, আপেক্ষিক মানে রিলেটিভ রেজিস্ট্যান্স, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 7 × 10⁻⁸ ওহম মিটার, এবং 10 × 10⁻⁻⁸ ওহম মিটার। তো আহ, বলতেছে আহ, যে পি এবং কিউ এই দুইটার হচ্ছে মাঝখানে যে তোমার হচ্ছে আছে, রোডটা আছে মানে রেজিস্ট্যান্স আছে, রোদের হচ্ছে তোমার আপেক্ষিক ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করো আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তাইলে আমরা হচ্ছে জিনিসটা একটু চিন্তা করি। মনে করো উম, এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের বার। এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের বার, হ্যাঁ। তো এর মাঝখানে হচ্ছে আমি একটা ছিদ্র করছি, এরকম ছিদ্র। এই ছিদ্র বরাবর আমরা কি করতেছি, আমি লোহা ঢোকাই দেবো, ঠিক আছে? তো উপরেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আর ভিতরে যেটা আছে যেটা ঢোকাইছে সেটা হচ্ছে আমাদের কি, লোহা। তাহলে আমাদের দুইটা কি বের করতে বলছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা বলো তো, এখানে একটু বলো, দেখে বলো যে আসলে এখানকার যে এটা কি দুইটা সিরিজে আছে না প্যারালালে আছে? মানে আয়রনটা কি ভিতরে ওইটার অ্যালুমিনিয়ামের? আয়রনটা ভিতরে। মনে করো এটা হচ্ছে মনে করো এ পয়েন্ট, এটা হচ্ছে তোমার বি পয়েন্ট, হ্যাঁ। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? প্যারালাল হবে না? 1/r অ্যালুমিনিয়াম বাই 1/r কি হবে, আয়রন। আয়রন। কারণ দুইটার হচ্ছে তোমার কি ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট সেম, তাই না? হ্যাঁ। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, তাইলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হবে, আর অ্যালুমিনিয়াম ইন্টু আর আয়রন ডিভাইডেড বাই আর অ্যালুমিনিয়াম প্লাস আর আয়রন। ওকে। তো দেখো, এখন আমাদের এই এখানে আর অ্যালুমিনিয়াম আর আয়রনের কিন্তু মান দেওয়া নাই, আর আয়রনের কিন্তু কোনো মান দেওয়া নাই। কিন্তু আমরা কিন্তু বের করতে পারবো। আমরা এই যে সূত্র জানি না, একটা সূত্র, এই যে রেজিস্ট্যান্স, রিলেটিভ রেজিস্ট্যান্স দেওয়া থাকলে আর ইকুয়াল টু রো এল বাই এ, L/A। হ্যাঁ। তাই না? হ্যাঁ। তো এখানে দেখি, এখানে হচ্ছে তোমার রো এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া তো আছেই। ওই দুইটারই দেওয়া আছে। আচ্ছা, এখানে চিত্রটা, এইখানকার যে চিত্রটা, এই চিত্রটা মানে কোশ্চেনের সাথে চিত্র দেওয়া আছে, ঠিক আছে? তো চিত্রের মধ্যে মানে বলে দিচ্ছে এটা হচ্ছে তোমার 7 মিলিমিটার, আর এটা হচ্ছে তোমার 1 মিটার। এটা কোশ্চেনে তোমার বলে দিয়েছে। আর এটা হচ্ছে যে বর্গাকার ছিদ্র করছে, ছিদ্রটা হচ্ছে তোমার একটা বাহুর দৈর্ঘ্য, একটা সাইডে দেখো 5 মিলিমিটার, ঠিক আছে? তাইলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল মানে ক্রস সেকশন অফ অ্যালুমিনিয়াম, এটা কি হবে বলো তো? ভাই, AB।
এবি হবে। হ্যাঁ, ই না, রেক্টেঙ্গেল তো। এই, এলোমেলো এর ক্ষেত্রে ক্রস সেকশন আসলে কোনটা? চিত্র দেখে একটু বলো তো। দেখো এইটুকু অংশ না, আমি যে আঁকতাছি, বেগুনি কালারেরটা না? তাহলে স্কোয়ার হয়ে গেল। হ্যাঁ, স্কোয়ারই তো। ভিতরেরটা হচ্ছে আয়রন, ঠিক আছে, আর বাইরের হ্যাঁ, অংশটা এলোমিলিয়াম না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এলোমিলিয়ামের তাতে লেন্থ হচ্ছে তোমার 1 মিটার, এই যে এটা, এটা হচ্ছে লেন্থ। কিন্তু ক্রস সেকশন তো এটা, তাই না? যেটাতে কারেন্ট যাচ্ছে, এই দেখো এই ক্রস সেকশন জিনিসটা কি, আমরা এটা কি বুঝো? হ্যাঁ, এটুকু বুঝছি বুঝছি। তাহলে এটা কি মানে ব্যাখ্যা করা দরকার আছে? না না। তাহলে দেখো, এটাকে আমরা এভাবে প্রমাণ করতে পারি। 7 × 10⁻³ স্কোয়ার -5 × 10⁻³ স্কোয়ার। 7 মানে পুরোটা, ঠিক আছে, পুরোটা থেকে আয়রনটা আমরা বাদ দিয়ে দিছি, তাহলে তো মিলে পাচ্ছি। আর হচ্ছে লেন্থ হচ্ছে 1 মিটার। 10⁻³ করছে কারণ মিলিমিটার ছিল আর কি, মিলিমিটার থেকে মিটারে নিয়ে আসছি। আর রো হ্যাঁ, এলোমিলিয়াম কত দেওয়া ছিল আমাদের? 7 × 10⁻⁸। 7 × 10⁻⁸। এটা সলভ করলে আমরা হচ্ছে রো এলুমিনিয়াম পাবো। একইভাবে রো আয়রন আমরা বের করব। রো এফই, এল এফই, এ এফই। তো এটা হচ্ছে 10 × 10⁻⁻10, যেটা প্রশ্ন দেওয়া আছে, সরি -8 ছিল। লোহার তোমার দৈর্ঘ্য কত বলো তো? মানে আপনি কি বলে, 1ই। লেন্থটা লেন্থ। হ্যাঁ, লেন্থ হচ্ছে ও, 1। ওয়ানই হবে। হ্যাঁ, লোহার হচ্ছে তোমার কত, ক্রস সেকশন? ক্রস সেকশন তো ও আচ্ছা, এই 5। 5, গুড। 5 × 10⁻³ স্কোয়ার। তো এটা করলে আমরা কি পাবো? লোহার রেজিস্ট্যান্স পাবো। এই দুটো সলভ করে দেখো তো কত আসে। ভাই, ওই পাশেরটা আসলে হচ্ছে আপনার 2.916 × 10⁻13। 2.916, 10⁻12, তো ভাই একটু দাঁড়ান দাঁড়ান। এরকম। সরি সরি, একটু 2.916 × 10⁻³ -3। -2, ওই 12 না হয় -3 হবে। -3, আচ্ছা। হ্যাঁ, আর এটা? আর ওইটা হচ্ছে তো 4 × 10⁻³ 4 × 10⁻³ 10⁻³ হ্যাঁ। ওহম। তাহলে আমরা কিভাবে আসলে মানে রেজিস্ট্যান্স গুলো বের করলাম, বুঝছো তো নাকি? হ্যাঁ একদম ভাই, বেসিক বুঝছি। সূত্র আর কি একটা, এই চ্যাপ্টারের একদম বেসিক সূত্র। তুমি মনে হয় আমি যে প্রথম দিকে ম্যাথ গুলা করাইছিলাম, ওগুলো তুমি মানে করো নাই, মানে তখন মনে হচ্ছিল না। হুম। তুমি এটার প্লে লিস্টে শুরুর দিকে একটু দেখো। তো শুরুর দিকে আমি এই বেসিক সূত্রগুলা একটু ব্যাখ্যা করছিলাম আর কি। ব্যাখ্যাগুলো তুমি জানো অলরেডি, তারপরেও হচ্ছে একটু দেখলে ভালো হবে তোমার জন্য। না ভাই, আমি তো এই কি বলে গতকালকে অনেকগুলাই মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন পড়ছি, তো ওই সময় সূত্রগুলো দেখে নিছি যে আপনার আরো তো ছিল r θ = r0 × 1 + α θ। আচ্ছা আচ্ছা, অনেকগুলো তাহলে তো দেখে হলো আর নিছি। কি। এখন দেখো তো কত আসে।
আচ্ছা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। আচ্ছা, ওখানে ইনটু করছেন দুইটারই, উপরে হ্যাঁ, ইনটু গুণ নিচে করছি। প্লাস? গুণ করছি, গুণ। নিচে? উপরে গুণ হবে, নিচে যোগ হবে। এটা আসলে কি বের করার জন্য জানি? আরে গাধা, এটা হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স থাকলে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এই সূত্র। আচ্ছা, এত- প্যারালালি করতেছে এটা। হ্যাঁ, এতদিন পরে যে এটা বললে হবে? অনেক বড় নাম্বার চলে আসছে তো, একটু বুঝতে কষ্ট হয়ে গেছে। শর্টকাট আর কি, গুণ করে যোগ করব। হ্যাঁ, 1.686 ইন্টু 10⁻³ এইট1.686 সিক্স টেন টেন টু দি টু দি পাওয়ার পাওয়ার মাইনাস থ্রি -3। তাহলে এটাই হচ্ছে আমাদের আর কি ইকুইভ্যালেন্ট। বুঝছো? জি ভাই, বুঝছি। আচ্ছা, টাইম শেষ। তো নতুন আমি লিঙ্ক দিচ্ছি, ওখানে জয়েন হোক। তড়িৎ প্রবাহ যখন, কয়টি রোধ লাগবে? আচ্ছা আচ্ছা। মানে হচ্ছে তোমার রেজিস্ট্যান্স আমরা ইউজ করতে পারবো 10 ওহম। 10 ওহম ফিক্সড করে দিছে আর কি, এই রেজিস্ট্যান্স আমাদের ইউজ করতে হবে। আর হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে সর্বোচ্চ 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে? হুম এটা দিয়ে এমন একটা সমবায় তৈরি করতে হবে যে সব মিলিয়ে হচ্ছে 4 এম্পিয়ার যাবে। মানে ইকুইভ্যালেন্ট যে তোমার কারেন্ট ফ্লোটা হবে সেটা হচ্ছে তোমার 4 এম্পিয়ার থাকতে হবে। হ্যাঁ। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হতে হবে 5 ওহম, এরকম। আচ্ছা। তো এই জন্য আমাদের কয়টি আসলে এই 10 ওহমের কয়টি রেজিস্ট্যান্স লাগবে? তো শুরুতে দেখো আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিন্তু কম, 5। আর ইনিশিয়াল রেজিস্ট্যান্স যেটা আমাদের ইউজ করতে হবে এটা কিন্তু 10, মানে এটা বড়। তো বড় হুম। থেকে যদি ছোটতে আসি তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, সিরিজে করা যাবে না, প্যারালাল করতে হবে। প্যারালালে, হ্যাঁ। ঠিক আছে? তো আমরা তাহলে প্রথমে আমি চিন্তা করি প্যারালাল একটা রেজিস্ট্যান্সের কথা চিন্তা করি। মনে করো চারটা আলাদা আলাদা পথ নেই। একটা, দুইটা, তিনটা, হুম, চারটা। তো সব মিলে 4 এম্পিয়ার কারেন্ট ফ্লো হতে পারবে। ঠিক আছে? হুম তো তাহলে এই দিক দিয়ে 1 এম্পিয়ার গেল, এদিক দিয়ে 1 এম্পিয়ার গেল। হ্যাঁ, এদিক দিয়ে 1 এম্পিয়ার গেল, এদিক দিয়ে 1 এম্পিয়ার গেল। তাহলে তো 4 এম্পিয়ার হইতেছে। তাহলে এমন ভাবে করতে হবে যাতে করে হচ্ছে সবগুলোতে যেহেতু আমাদের 10 এম্পিয়ার 10 এম্পিয়ার করে, সরি 10 ওহম 10 ওহম করে আমাদের রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। তাহলে দেখি তো এখন। এখন দেখো তাহলে এখানে যদি আমরা এটা প্যারালাল তৈরি করে ফেলি, তাহলে এখানকার টোটাল রেজিস্ট্যান্স কত আসতেছে? চারটায় 10, তাই না? তাহলে হ্যাঁ, 10/4 আসতেছে, 2.5। 5/2, এই তো 2.5। না, 2/5। 2/5 হচ্ছে ওহম আসতেছে। কিন্তু আমাদের লাগবে কি? আমাদের 5 ওহম করতে হবে না? হ্যাঁ। মানে আর ইকুইভ্যালেন্ট এটা কি, 5 ওহম লাগবে আমাদের। তাহলে সামথিং বাই 4 হবে, হতে হবে। তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে? 4 5 20, 20 ওহম হলে আমাদের কি হইতাছে, জিনিসটা কাজ করতেছে, তাই না? হুম হুম তাইলে 20 ওহম হতে হবে, আবার হচ্ছে তোমার কি 1 এম্পিয়ার যেতে হবে। তাহলে অবশ্যই তোমার এখানে আমি যদি একটা 10 লাগাই দিই, এখানে একটা 10 লাগাই দিই, তো সিরিজের আকারে এই যে 10, এই 10 মিলে 20 হইতেছে। আর হচ্ছে এখানকে 1 এম্পিয়ার যেতেছে, তাই না? এরপর সবটি যদি যোগ করে দিই, দেখো এখন কিন্তু 4 এম্পিয়ার যে চারটা আলাদা আলাদা, 1 এম্পিয়ার উপরে ঢুকতেছে। 10 ওহম দিয়ে কিন্তু এইখানকার 10 ওহম এখানকার 10 ওহম দিয়ে 1 এম্পিয়ার যাচ্ছে, সবগুলোতে 1 এম্পিয়ার যাচ্ছে। আর যে রেজিস্ট্যান্স আমাদের 5 ওহম আসা পড়তেছে আর কি। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝছি। এই ম্যাথগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই ম্যাথগুলো কিন্তু আসে পরীক্ষায়, মানে ছোট
কিন্তু চিন্তা করার বিষয় আর কি। ম্যাথটা বুঝে থাকলে আমরা হচ্ছে আহ, এরপরে চলে যাব কম্বিনেশন অফ হ্যাঁ ভাই। সেল, এই টপিকে চলে যাবো আর কি। আচ্ছা, এবার এটুকু বুঝছি। আগাবো। হ্যাঁ ভাই। ওকে, তাইলে আমরা নতুন একটা থিওরি স্টার্ট করি। আমাদের হচ্ছে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স, এই পার্টটা আমাদের শেষ হয়ে গেছে। আহ, আগে আগে দিন তো শেষ হয়ে গেছে। আজকে কিছু এক্সট্রা ম্যাথ ছিল, সেগুলো দেখাইলাম আর কি। কোষের সমবায়, অথবা ইংলিশ যদি বলো কম্বিনেশন অফ কোষ, কম্বিনেশন অফ সেল আর কি। আচ্ছা, সেলস আর ব্যাটারির মধ্যে পার্থক্য কি বলো তো? ওখানে ব্যাটারিতে তো অনেকগুলো সেল থাকে। গুড, অনেকগুলা মেনি মেন নাম্বার অফ সেলস ক্রিয়েট এ ব্যাটারি। ওকে, বা দুইটা কাজ সেমই। হ্যাঁ। আচ্ছা, মনে করো এটাকে একটা সেল আমরা চিন্তা করি, এই যে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, হ্যাঁ। তো এটা নেগেটিভ, এটা হচ্ছে তোমার পজিটিভ। তো এটা যদি আমরা একটার সাথে একটা লেগে আছে, ঠিক আছে, মানে একটা পজিটিভ প্রান্ত অন্যটা নেগেটিভ প্রান্তের সাথে লেগে আছে, তাহলে কিন্তু এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে এই যে সেলের ইন্টারনাল কিছু রেজিস্ট্যান্স আছে। এগুলো তো হুম। ম্যাটেরিয়ালস তৈরি, তাই না? তাদের তো রেজিস্ট্যান্স কিছু আছে। তো হ্যাঁ। তাহলে বলো, এটা আসলে সিরিজে আছে না প্যারালালে আছে? বা সিরিজে। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের সিরিজে আছে। কারণ হচ্ছে কি, একটা হচ্ছে তোমার কি ফাইনাল পয়েন্ট, একটা ইনিশিয়াল পয়েন্ট স্টার্ট হচ্ছে আর কি। হুম। তো এটার যদি আমরা কারেন্ট ফ্লো চিন্তা করি, হ্যাঁ, আহ, আচ্ছা, এটা কারেন্ট ফ্লো না চিন্তা করে আমরা হচ্ছে অন্য একটা বিষয়ের কারেন্ট ফ্লো চিন্তা করি। উম, মনে করো আরেকটা সার্কিট আমি আঁকি এখানে। এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে একটা ব্যাটারি আছে। তো ব্যাটারিরও ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে আর দ্বারা চিন্তা করি, আর স্মল আর দ্বারা চিন্তা করি, ঠিক আছে। আর যেহেতু এটা ব্যাটারি, এটা হচ্ছে ইলেকট্রোফোটিভ মোটিভ ফোর্স, হ্যাঁ, বা ই দ্বারা ডিনোট করি আর কি, ঠিক আছে। তো তাহলে কি এটা পজিটিভ এটা নেগেটিভ? তাহলে কারণ এদিক দিয়ে যাবে, যে হচ্ছে আবার এদিক দিয়ে ব্যাক করবে। তাহলে এখানকার যে আই, এই আইটা কি দ্বারা প্রকাশ করা যায়? ই ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাই, আর ওয়ান প্লাস আর সরি টু ই বাই, হ্যাঁ আর প্লাস। আর, ঠিক আছে। হ্যাঁ। তো যদি আমরা গুণ করি, তাহলে আই ইকুয়াল টু আর ওয়ান আর টু ইকুয়াল টু আই আর আমরা পাইতে পারি। আচ্ছা, তো এটা দেখো, এটা বাদে যে আর গুলা আছে, এই আর গুলা কোনো না কোনো কাজ করতেছে। মনে করি এখানে এখানে হচ্ছে বাল্ব আছে, এখানে ফ্যান আছে, বা অন্য কিছু ইলেকট্রিক ডিভাইস আছে, ঠিক আছে, বা এগুলো আসলে অ্যাকচুয়ালি কাজ করতেছে। আর এখানকার যে আরটা আছে, সেটা আসলে তোমার যে ব্যাটারির ভিতরে যে তোমার একটা রেজিস্ট্যান্স আছে, তাকে অতিক্রম করার জন্য ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমরা ভোল্টেজ ড্রপ বলতে পারি। হ্যাঁ, আর এগুলোকে আমরা কি বলতে পারি, যেগুলো কাজ আসলে করতেছে এগুলোকে লোড বলতে পারি, ঠিক আছে। তো সেই হিসেবে আমরা ইকুয়াল টু আই আর লোড বলবো আর কি, মানে যেগুলো আসলে কাজ করে, ইলেকট্রিক ডিভাইসে কাজ করে। আর এটা যেটা আছে সেটা হচ্ছে তোমার কি ভোল্টেজ ড্রপ, মানে ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ লস্ট। ড্রপ, ঠিক আছে। তো বা এটাকে আমরা লস ভোল্টেজ বা ভোল্টেজ ড্রপ বলতে পারি, হ্যাঁ। এগুলো হচ্ছে খরচ হয় কি ব্যাটারি চালানোর জন্য।
তো এটা হচ্ছে মেন সূত্র, যে আই আর লোড ইকুয়াল টু ভি। এই সূত্রটা আমরা আমাদের মনে রাখতে হবে আর কি। এই জন্য আর কি 100% এফিসিয়েন্সি হয় না। ঠিক আছে। তো এখানকার ইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে তোমার, আর আরটা কি, আরটা হচ্ছে তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স বা আহ, অভ্যন্তরীণ রোধ বাংলায় বললে, অভ্যন্তরীণ রোধ। আর এটা হচ্ছে তোমার তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি। এটাকে ইলেকট্রোমোটিভ এনার্জি না ইংলিশে? ভাই ইলেকট্রোমোটিভ ফোর্স বলে। আচ্ছা, ইলেকট্রোমোটিভ ফোর্স বলা যায়। ইএমএফ। আচ্ছা, তো এগুলো পারবে আশা করি, ছোটবেলা থেকে পড়ছো। তো এখন আমরা দেখি, যদি আহ, দুইটা সেল নিয়ে কাজ করি, মনে করো দুইটা সেলের সিরিজে আছে, এটা হচ্ছে R1, R2, এটা হচ্ছে E1, E2। এটাকে আমরা হচ্ছে একটা ইতে রূপান্তর করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং ইকুইভ্যালেন্ট কি করব, ইলেকট্রোমোটিভ ফোর্স, এটাতে রূপান্তর করব। ই ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে। যেহেতু সিরিজে আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আমরা কি জানি, R1 + R2, সিম্পল, তাই না? কিন্তু ব্যাটারিটা আসলে কিভাবে কাজ করে এটা আমরা এখন চেক করব, যে E1 E2 এর সিরিজ থাকে কিভাবে কাজ করে। আর রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে এটা তো জানা দরকার নাই, এগুলো অটোমেটিক আমরা জেনে আসছি। রনক? হ্যাঁ ভাই জান। আচ্ছা, তো মনে করো দুইটা হচ্ছে আহ, দুইটা ব্যাটারি আছে সিরিজে কানেক্টেড। হ্যাঁ, দুইটা ব্যাটারি হচ্ছে তোমার কি 5 ভোল্ট দেওয়া আছে, 5 ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে। তো এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস মাইনাস। আচ্ছা, তো মনে করো এখানে ব্যাটারির এ প্রান্তে 1 ভোল্ট আছে, তাহলে এ প্রান্তে কয় কয় ভোল্ট হবে বলো তো? ওয়ানই হবে ভাই। হ্যালো? মানে ব্যাটারি, হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, ব্যাটারির ওই প্রান্তে 1 ভোল্ট আছে। মনে করো এ প্রান্তে 1 ভোল্ট আছে, হ্যাঁ, তাহলে ফাইভ হ্যাঁ। ভোল্টের এ প্রান্তে, এ প্রান্তে গেলে কি পজিটিভ 5 ভোল্ট যোগ হয়ে যাচ্ছে না? ব্যাটারির হ্যাঁ। কাজ কি জানো? ব্যাটারির কাজ হচ্ছে তোমার 5 ভোল্ট ডিফারেন্স করে রাখা, যাতে করে কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে। তাহলে দেখো, এখানে যদি 5 ভোল্ট আমাদের ডিফারেন্স আছে এই প্রান্ত এবং ওই প্রান্তের মাঝে, এই প্রান্তে হচ্ছে 1 ভোল্ট থাকলে এই প্রান্তে অবশ্যই 6 ভোল্ট থাকবে, যেহেতু এই পাশে হুম। প্লাস। ঠিক আছে। আবার এই ব্যাটারি আবার কি 5 ভোল্ট ডিফারেন্স করবে, তাহলে এই পাশে অবশ্যই 11 ভোল্ট থাকবে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। বুঝছো? এই জন্য হ্যাঁ। মনে করো যদি ভোল্টেজ বাড়াতে যাও, তাহলে জিনিসগুলা আমরা কি করতে হবে, সিরিজে কানেক্ট করতে হবে। ঠিক আছে। জি ভাই। এই হচ্ছে কাহিনী। তাহলে ই ইকুইভ্যালেন্ট কি হবে, E1 + E2। বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তো এই জিনিসটা আমরা আরেকটু দেখি, সম্ভবত এটা ক্লিয়ার হয়নি তোমার, আর একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করি আমি। ভাই ওইটুকু ভাই বুঝছি আমি। মনে করো 7 ভোল্ট, এখানে মনে করো 5 ভোল্ট দেওয়া আছে, হ্যাঁ, এটা প্লাস এটা মাইনাস, প্লাস এটা মাইনাস।
মনে করো এই প্রান্তে আমি হচ্ছে এই প্রান্তে এটা প্লাস প্লাস 7 ভোল্ট, এখানে হচ্ছে প্লাস 5 ভোল্ট দেওয়া আছে, হ্যাঁ। তো এই প্রান্তে হচ্ছে মাইনাস 20 ভোল্ট দিলাম, তাহলে এই প্রান্তে কত ভোল্ট হবে বলো তো? বা 13। -13 ভোল্ট হবে। হ্যাঁ। আর এই পাশে হ্যাঁ, এই পাশে হচ্ছে আপনার -7। 8 না? ও সরি সরি, -8 তো। হ্যাঁ, বুঝতে পারছো মানে ব্যাটারি কিভাবে কাজ করতেছে? হ্যাঁ। তো ব্যাটারি আসলে এরকম ভোল্টেজ ডিফারেন্স করে রাখে, যাতে কারেন্ট সবসময় কি হয়, ফ্লো হয়। আচ্ছা, তাইলে যদি আমি দুইটা নিয়ে তোমার বুঝাইলাম বিষয়টা, যদি এরকম অসংখ্য জিনিস হয়, মনে করো E1, E2, E3, e⁻n, এটা হচ্ছে R1, R2, R3, R2 n। তো এটাকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তৈরি করব, আর ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বা কারেন্ট, ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি করবো আর কি। তাহলে এই দুটো কথা হবে, বলো তো? আহ, আপনার হচ্ছে এখানে যোগ করে দিবা, সিম্পল। লাস্টে কি এন দিব, ইএন? ডট 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 e⁻n। হ্যাঁ। বুঝছো? বুঝতে পারছি। স্পেশাল কেস, মনে করো একটা একই ব্যাটারি নিয়ে কাজ করলো, এখানে ভিন্ন ভিন্ন ব্যাটারি ছিল, এই জন্য ভিন্ন ভিন্ন ইলেকট্রিক মোটিভ ফোর্স আর হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স ভিন্ন ভিন্ন আসছে। যদি মনে করো একটা ব্যাটারি, পেন্সিল ব্যাটারি নিয়ে কাজ করলা, হ্যাঁ, তো পেন্সিল ব্যাটারি নিয়ে কাজ করলা, পেন্সিল ব্যাটারি সবগুলো পেন্সিল ব্যাটারি লাগাই দিলা, তাহলে এখানে দেখো E1, E2, E3 সবগুলো সেম হবে না? হুম। e⁻n সবগুলো তো এর মতো হবে, বা একই মান আসবে, তাই না? আর ইন্টারনাল রেজিস্ট্যান্স সবগুলো সেম আসবে না? কথা বলো। হ্যাঁ। তখন আসলে জিনিসটা কি হয় দাঁড়ায়, তাহলে দেখো, তখন দাঁড়াচ্ছে E ইকুইভ্যালেন্ট n ই দাঁড়াবে, আর ইকুইভ্যালেন্ট n আর দাঁড়াবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এই হচ্ছে কাহিনী। তো ম্যাক্সিমাম আমরা মানে যদি খেলনা, কোনো খেলনা বা কোনো আহ ইতে যন্ত্রপাতিতে হচ্ছে আমরা যদি ইলেকট্রোমোটিভ ফোর্স মানে বাড়াতে চাই, তখন আমরা সিরিজে যুক্ত করি এবং একই ব্যাটারি যুক্ত করি। মনে করো একটা রিমোটে হচ্ছে তুমি দেখবে দুইটা ব্যাটারি আছে, ঠিক আছে? তো দুইটা ব্যাটারি কিন্তু সিরিজ যুক্ত আছে রিমোটে। তো হুম। সেম সেম টাইপের ব্যাটারি হচ্ছে আমরা রিমোটের ক্ষেত্রে ইউজ করি, দুইটা বা তিনটা চারটাও থাকতে পারে। তো ওই ক্ষেত্রে দেখো, ওই ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াইতেছে, মনে করো এটা হচ্ছে ব্যাটারি, তো এখানে হচ্ছে এন সংখ্যক ব্যাটারি সিরিজে আছে, তাহলে অবশ্যই এনই হবে। তো এটা হচ্ছে তোমার লোড বা রিমোট যে কাজ করতেছে ওইটা, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে আছে, এটা হবে এন আর। ঠিক আছে, তাহলে এখানকার যে কারেন্টটা কি হবে? কারেন্টটা হবে এন ই আর প্লাস এন আর, তাই না? হ্যাঁ।
এইরকম হচ্ছে বিষয়টা আর কি। তাহলে সিরিজে আসলে একক সংখ্যক জিনিসপাতি থাকলে অথবা ভিন্ন ভিন্ন জিনিসপাতি থাকলে কিভাবে আসলে ব্যাটারিগুলো কাজ করতেছে এগুলো কি বুঝছো? ক্লিয়ার হয়েছে? জি ভাই, বুঝছি। তো আমরা সিরিজ জিনিসটা দেখলাম, এখন আমরা প্যারালালে চলে যাব। মনে করো দুইটা দুইটা সেল প্যারালালে আছে, ঠিক আছে? এই পাশে মনে করো লোডটা আছে। আচ্ছা, এখানে মনে করো 5 ভোল্ট আছে, এখানেও 5 ভোল্ট আছে। তো দেখো এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স কত? এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স কত বলো তো? আচ্ছা, আপাতত সুবিধার জন্য আমরা করি, এখানে রেজিস্ট্যান্স গুলো বাদ দিই। রেজিস্ট্যান্স বাদ দিয়া সিম্পল ভাবে শুধু ভোল্টেজ নিয়ে চিন্তা করি। এখন বলো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখানকার এ এর ভোল্টেজ ডিফারেন্স, বি এর ভোল্টেজ ডিফারেন্স সেম না? হুম। হ্যাঁ ভাই। তাইলে মনে করো আমরা হচ্ছে এখানে এ বি এগুলা দুইটা তুইলা শুধু এ বি রাখতেছি। তাহলে দেখো এখন এ বির মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত আসতেছে? 5। 5ই আসতেছে না? হ্যাঁ। অর্থাৎ সিরিজের প্যারালালের ক্ষেত্রে, আচ্ছা এই যে রূপ লেখা দিয়ে উপরে, এই প্যারালাল বানানো হয়েছে হ্যাঁ, পি এ আর এল এল ডাবল এল ই এল। পি এ আর ডাবল এল ই এল। ডাবল এল ই এল, ঠিক আছে। আর কি একটা বাদ যাবে? না, আর আছে পি এ আর এ ডাবল এল ই এল। ঠিক আছে নাকি, এটা বলো, এই যে এটা হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো প্যারালালের ও ক্ষেত্রে ও দেখবা হ্যাঁ, যে, ওখানে ওখানে একটা আর বাদ যাবে, ওখানে একটা আর বাদ যাবে। হ্যাঁ এটাই বলতেছিলাম, একটা আর মনে বাদ যাবে। হ্যাঁ, দেখো, এখন ঠিক আছে। তো প্যারালালের ক্ষেত্রে তোমার হচ্ছে ভোল্টেজ কিন্তু আমাদের যদি সেম থাকে, এরকম যদি সেম থাকে, তাহলে যে ভোল্টেজ ডিফারেন্সটা হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেমই হবে আর কি, ঠিক আছে? হুম। অর্থাৎ যদি অসংখ্য ভোল্টেজ থাকে একসাথে এবং সবগুলো ভোল্টেজ যদি সেম থাকে, হুম, আমরা মনে করি এটা হচ্ছে E1, E2, E3, সবগুলো মনে করো সেম ভোল্টেজ। এটা হচ্ছে R1, R2, আর E3 না, এটা মনে করো আমরা EM ধরি, যেহেতু এর ক্ষেত্রে ধরছি, সিরিজের ক্ষেত্রে হচ্ছে এম ধরছি, এখানে এম ধরি, ঠিক আছে? তাহলে এখানকার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে, এটা কি হবে? এটা হবে ই। হুম। আর এখানকার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা হবে 1/R1 প্লাস 1/R2 ডিভাইডেড বাই 1 প্লাস আর এম ইনভার্স। এটা কি বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে এখানকার যে কারেন্টটা চলে যাবে, কারেন্টটা যাবে আই,
আই ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ই ইকুইভ্যালেন্ট, হুম, যদি এখানে একটা লোড আমরা ইউজ করি, আর আর প্লাস আর ইকুইভ্যালেন্ট লেখা যায়। সুতরাং হচ্ছে ই ইকুইভ্যালেন্ট হচ্ছে ই, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে তোমার কি, উম, আচ্ছা, ইন্টারনাল রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট। এই যে এটা আর কি। হ্যাঁ, হ্যাঁ। আমরা যেহেতু সেম ব্যাটারি ইউজ করছি সবগুলাতে, সবগুলা রেজিস্ট্যান্স আমাদের কি হবে, সেম হবে। ঠিক আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যদি ব্যাটারি সেম হয়। ব্যাটারি সেম থাকলে রেজিস্ট্যান্স সেম হবে না? আচ্ছা আচ্ছা। বুঝো নাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ব্যাটারি সেম থাকলে রেজিস্ট্যান্স আমাদের সেম হবে আর কি। তো তাহলে আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, অথবা যেহেতু ব্যাটারি সবগুলো সেম তাহলে আর বাই এম লিখতে পারি না? হ্যাঁ। এটা আমরা লিখতে পারি। সুতরাং হচ্ছে আমরা এখানে আর বাই এমও লিখতে পারবো। তাহলে দেখো, এম আর, আর ই এম, তাহলে এম ই বাই এম আর আর, এটা হচ্ছে তোমার কি, সিরিজের ক্ষেত্রে কারেন্ট ফ্লো। 1 মিনিট। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ ভাই, এটুকু বুঝতে পারছি। এই সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে আর কি। ঠিক আছে, এই সূত্রগুলা একটু মাথায় রাখতে হবে, যে আসলে সিরিজের ক্ষেত্রে কি হচ্ছে আর প্যারালাল ক্ষেত্রে কি হচ্ছে আমরা হচ্ছে দেখলাম। তো কয়েকটা কয়েকটা কেস হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে। এটা এমসিকিউ তো প্রায়ই আসে এই জিনিসগুলা। তো আমরা একটু দেখি। উম, যদি একটা ব্যাটারি থাকে তাহলে তো আমরা কোনো সমস্যা নাই। আই ইকুয়াল টু কি হয়, ই আর প্লাস আর, তাই না? যদি সিরিজে এন সংখ্যক ব্যাটারি থাকে তাহলে দেখো আই ইকুয়াল টু কি হয় বলো তো, প্রণব। এন ই বাই আর প্লাস এন আর। কি কি? সিরিজে এন সংখ্যক কি থাকলে, ব্যাটারি থাকলে, বা হ্যাঁ, এন ই বাই আর প্লাস এন আর। আর প্লাস এন আর গুড। আর এম সংখ্যক প্যারালাল থাকলে আই ইকুয়াল টু এন এম ই ই বাই এম আর প্লাস। এম আর প্লাস আর, তাই না? হ্যাঁ। আচ্ছা,
যখন হচ্ছে আর্টটা লোড রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট্যান্স থেকে অনেক অনেক বড়, সেক্ষেত্রে হচ্ছে আমরা আর্টটাকে মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স নেগলেক্ট করতে পারি। আবার ইন্টারনাল রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্স থেকে অনেক অনেক বড়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্সটাকে আমরা কি করতে পারি, নেগলেক্ট করতে পারি। সেক্ষেত্রে সূত্রগুলো দাঁড়াইতেছে তাহলে কি, এখানে স্মল আর জিরো, তাহলে ই বাই আর, এখানে হচ্ছে ক্যাপিটাল আর জিরো, ই বাই আর। ঠিক আছে। আর এক্ষেত্রে হচ্ছে তোমার আই হচ্ছে এন ই বাই আর, এক্ষেত্রে আই ইকুয়াল টু এন ই বাই এন আর, অথবা ই বাই আর। এক্ষেত্রে হচ্ছে তোমার এম ই বাই এম আর, অথবা ই বাই আর। এক্ষেত্রে হচ্ছে তোমার এম ই বাই আর। বুঝছো বিষয়গুলা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। দেখো এটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে চিন্তা করো, এই যে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে জিনিসটা আসতেছে, অথবা একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এইভাবে আসতেছে, দুইটা কেস। বুঝছো? মানে হুম একটা ব্যাটারির ক্ষেত্রে এই আইগুলো পাচ্ছি। আর সিরিজের ক্ষেত্রে দেখো, যখন সিরিজের ক্ষেত্রে এটা কার সমান হয়ে যেতেছে, এটা সমান হয়ে যেতেছে না দেখো তো। হুম। অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন জিরো হয়ে যাবে, সরি ইন্টারনাল না, সরি এই যে লোড রেজিস্ট্যান্স যখন জিরো হয়ে যাবে, তখন একটা ব্যাটারির মতো কাজ করবে হচ্ছে সিরিজের ক্ষেত্রে এরকম। মানে লোড রেজিস্ট্যান্স বলতে কি, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন জিরো হবে? লোড রেজিস্ট্যান্স হচ্ছে তোমার যে মনে করো ইন্টারনাল রেজিস্ট্যান্স বাদে বাকি যেগুলো আছে, মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ। ফ্যান ইউজ করতেছো, লাইট ইউজ করতেছো, বা বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস, ইলেকট্রিক হিটার ইউজ করতেছো, ওগুলোকে বলা হয় লোড রেজিস্ট্যান্স, মানে যেগুলো অ্যাকচুয়ালি কাজ করতেছে। ওইগুলো ঠিক আছে। জিরো হয়ে গেলে তখন হচ্ছিল এটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। মানে ওইগুলো জিরো হলে তখন ছিল হচ্ছিল ওই, ওগুলো কি জিরো বলে। হয়ে গেলে তোমার হচ্ছে তখন একটা ব্যাটারির মতো কাজ করতেছে আর কি বিষয়টা। ঠিক আচ্ছা। আছে। আবার প্যারালাল ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি জিরো হয়ে যায়, সেক্ষেত্রে এটাও দেখো এটা এটার মতো কাজ করতেছে, তাই না? হুম, বুঝতে পারছি। তো আমরা আসলে প্যারালাল সিরিজ করি কি জন্য? সুবিধার জন্য, একটার মতো করার জন্য করি না। সেক্ষেত্রে আমরা এগুলো অ্যাভয়েড করব, এই দুইটা অ্যাভয়েড করব। তো আচ্ছা। সিরিজের ক্ষেত্রে সর্বোচ্চ যে আমাদের এফিশিয়েন্ট দিবে সেটা হচ্ছে এরকম, এটা। দেখো এখানে এন সংখ্যক কি, আমরা কি পাচ্ছি, ইলেকট্রোমোটিভ ফোর্স পাচ্ছি। আর অর্থাৎ এমন ভাবে আমরা ডিজাইন করব যাতে করে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি হয়ে যায়, জিরো হয়ে যায় সিরিজের ক্ষেত্রে। ঠিক আছে। আর প্যারালাল ক্ষেত্রে এমন ভাবে ডিজাইন করব যাতে লোড রেজিস্ট্যান্সটা জিরো হয়ে যায় আর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা থাকে। তার এটা হচ্ছে আমাদের সিরিজের ক্ষেত্রে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। আর এটা হচ্ছে তোমার প্যারালালটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হচ্ছে তোমার কি, এই কন্ডিশনে আর কি। বুঝছো বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। তো এটা অবজেক্টিভে আসে, এগুলো অবজেক্টিভে আসে, এগুলো আমরা দেখব। আচ্ছা। তো আমরা কিন্তু সিরিজের ক্ষেত্রে প্যারালাল ক্ষেত্রে মানে সিরিজের ক্ষেত্রে কিন্তু দেখছিলাম যে আলাদা আলাদা রেজিস্ট্যান্স আসলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি আসে। এই যে এখানে দেখছিলাম আলাদা আলাদা যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থাকে, মানে ব্যাটারি যদি ভিন্ন ভিন্ন কোম্পানি ইউজ করা হয়, মনে করি এটা হচ্ছে পেন্সিল ব্যাটারি, এটা সানরাইজ ব্যাটারি, এটা হচ্ছে লিপো ব্যাটারি, এরকম আলাদা আলাদা ব্যাটারি যদি ইউজ করা হয় সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এরকম আসে, সরি ইকুইভ্যালেন্ট ইলেকট্রোমোটিভ ফোর্স এরকম আসে, রেজিস্ট্যান্স আমাদের এরকম আসে। কিন্তু যখন আমরা প্যারালাল ক্ষেত্রে ইউজ করছি তখন কিন্তু আমরা সবগুলা কি সেম ব্যাটারি দিয়ে দিছি, এক্ষেত্রে আমরা আলাদা আলাদা ইউজ করি নাই, তাই না? তো হুম। এখন আমরা চেক করবো আলাদা আলাদা মানে থাকলে আসলে কি হয়, এটা আমরা এখন দেখব। মানে আলাদা আলাদা থাকলে ইকুইভ্যালেন্ট ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আসলে কেমন হয়, এটা আমরা চেক করব। যদিও এটা কম আসে পরীক্ষায়, তথাপি হচ্ছে চেক করা আমাদের উচিত।
তো প্রথমে আমরা তিনটা আসলে নিয়ে কাজ করি। তিনটা, এটা R1, এটা R2, এটা R3, এটা E1, এটা E2, E3। তো এদিকে কারেন্ট যাচ্ছে আর কি, প্লাস থেকে মাইনাসের দিকে। তো এটা পরিবর্তে আমরা কি করব, ইকুইভ্যালেন্ট ইলেকট্রোমোটিভ ফোর্স বের করব, আর হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করবো আর কি। এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো আমরা সহজে বের করতে পারবো, তাই না? কিভাবে বলো তো? আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা। হ্যাঁ, প্যারালাল যেহেতু আছে, তাহলে প্যারালাল সূত্র হুম। ইউজ করব, এরকম, তাই না? হ্যাঁ ভাই। তো মনে করো এটা দেওয়া হচ্ছে আই কারেন্ট যায়, ঠিক আছে। আর এখান দিয়ে যাচ্ছে হচ্ছে তোমার I1, এখান থেকে যাচ্ছে I2, এখান থেকে যাচ্ছে I3। আর এটা পুরোটা হচ্ছে আই যাচ্ছে এখানে, আই বের হয়ে আসছে। দেখো এখানে আমরা লিখতে পারি না I = I1, I2, I3, মানে হ্যাঁ এইখানকার ভাই, যে লেখা আইটা, যায়। এই আইটা ভাগ হইতে তিন ভাগে ভাগ হচ্ছে, তাই না? হ্যাঁ। তো এর পরিবর্তে এখানে লেখা যায়, দেখো এখান থেকে কি লেখা যায়, ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট, তাই না? এটাকে এখান থেকে লেখা যায় E/I1, E1 বাই হুম। R1, E2 বাই R2, E3 বাই R3 লেখা যায় না? হ্যাঁ ভাই, লেখা যায়। আচ্ছা, দেন ই ইকুইভ্যালেন্ট কি লেখা যায়, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার E1 বাই R1, E2 বাই R2, E3 বাই R3 লেখা যায়। হুম। লেখা যায় কিনা বলো? হ্যাঁ ভাই। লেখা যায়। ভাই এটা কি? এটা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আর ইকুইভ্যালেন্ট, 1/R ইকুইভ্যালেন্ট আমরা কি জানি, 1/R1, 1/R2, 1/R3, আর এখানে E1/R1, E2/R2, E3/R3 লেখা যায় না? বুঝছো এটা? নিচে ওটা কি করছেন? 1/R1, 1/R2, 1/R3, এটা কোনটা? এটা ওয়ান বাই কোনটা? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে? এই যে দেখো, এই যে এখানে লিখছিলাম আমরা, ও আচ্ছা, এই পার্টটা। হ্যাঁ। মনে আছে? হ্যাঁ ভাই, বুঝছি। তাহলে এভাবে আমরা কি আর ইকুইভ্যালেন্ট সূত্র পাবো, আর হচ্ছে এভাবে হচ্ছে আমরা ই ইকুইভ্যালেন্টের সূত্র, মানে মান পাবো। হুম। বুঝছো? হ্যাঁ ভাই, প্যারালালটা বুঝছি। একটু ডিফিকাল্ট সিরিজের থেকে। যদি আমরা একটা ম্যাথ করি, ম্যাথমেটিক্যাল জিনিসটা বোঝার চেষ্টা করি, মনে করো
তাহলে আমি এটার হচ্ছে ইকুইভ্যালেন্ট চাচ্ছি, আর ইকুইভ্যালেন্ট চাচ্ছি। এটার ইকুইভ্যালেন্ট কত, আর ইকুইভ্যালেন্ট কত। তাহলে দেখো আর ইকুইভ্যালেন্ট কিন্তু সহজে আমরা বের করতে পারবো। 1/1, 1/2, 1/5। ইনভার্স করি, কত হ্যাঁ। আসে দেখো। দাঁড়াও। বা 10/17। 10/17 মানে ভগ্নাংশে ডেসিমেলে কত আসে? ডেসিমেল হচ্ছে আপনার 0.588। 5/8 মানে 5/9 আর কি, ঠিক আছে। হ্যাঁ। তার একটা সূত্র আমরা জানি, ইকুইভ্যালেন্টের সূত্র, E1/R1, E2/R2, E3/R3। E1 I বলে 1.2, R1 হচ্ছে তোমার 1, E2 ভ্যালু হচ্ছে তোমার 1.8, R2 ভ্যালু কত, 2, E3 হচ্ছে তোমার 2, R3 হচ্ছে 5। আর আর ইকুইভ্যালেন্ট আমরা পাই গেছি অলরেডি, 0.59। ই ইকুইভ্যালেন্ট সারা সবই আছে আর কি আমাদের। তাহলে সরাসরি ই ইকুইভ্যালেন্টের মান কত আসে, এটার সাথে এটা গুণ করে দেবো আর কি। এই 0.59-এর সাথে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। 0.59 এর সাথে এই অংশটা গুণ করে দাও। right. বা 1.475। 1.475, গুড। হ্যাঁ। তাহলে বিষয়টা বুঝছো তো নাকি? সহজ আছে না? হ্যাঁ। হ্যাঁ ভাই বুঝছি এটা। থিওরিটা একটু বড়, কিন্তু ম্যাথ কিন্তু সহজ। এরকম ম্যাথই আসে আর কি, সর্বোচ্চ কঠিন আসলে এরকমই কঠিন আসবে, আর বেশি আসবে না। এখানে কোনো সমস্যা আছে? না, এখানে আর কোনো সমস্যা নেই। আশা করি সমস্যা থাকার কথা না। উম, আর দুইটা ম্যাথ করে আমরা হচ্ছে আজকে শেষ করে দেবো আর কি, যেহেতু কিছুটা আগে আর কি। বা সেকেন্ড ওটা কি লিখছেন সমান? মানে হচ্ছে সেম নাম্বার হচ্ছে তোমার সেল হচ্ছে সিরিজে এবং প্যারালালে তোমার কি করা হয়েছে, যুক্ত করা আছে। মানে তোমার হচ্ছে যে এন এর মানটা সেম, ঠিক আছে, এন আর এম সেম হয়ে যাবে আর কি। তো দুই ক্ষেত্রে তাহলে মানে কোন কন্ডিশনে তোমার দুই ক্ষেত্রে হচ্ছে তোমার কারেন্ট ফ্লোটা সেম হবে, মানে হচ্ছে তোমার সিরিজের কারেন্ট ফ্লো আর প্যারালালের যে কারেন্ট ফ্লো, এটা দুইটা সেম হবে আর কি। কোন শর্তে? তো আমরা কি জানি, সিরিজের ক্ষেত্রে হচ্ছে তোমার এন ই আর প্লাস এন আর, ঠিক আছে। আর প্যারালালের ক্ষেত্রে আমরা কি জানি, আচ্ছা এখানে এম আর এন কিন্তু সেম হবে, ঠিক আছে। আমরা যে সমান সংখ্যক হচ্ছে যেহেতু বলছি, তাহলে আমার এখানে মানেই হচ্ছে এম ইকুয়াল টু এন, ঠিক আছে। তাহলে আমরা এখানে এম এর পরিবর্তে এন ইউজ করি, এন ই আর প্লাস মানে সরি, এটা তো এরকম না, এন আর ইকুয়াল টু আর হবে। বুঝছো বিষয়টা? হ্যাঁ ভাই বুঝছি। তো আমাদের শর্তটা আমাদের পূরণ করতে হবে, মানে কোন কন্ডিশনে হবে, তার আমরা এটা সলভ করি। এটা কাটাকাটি হবে, তাহলে ওই উপরে আসলো আর প্লাস এন আর, এন আর প্লাস আর, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি, আর মাইনাস এন আর মাইনাস এন আর, তাহলে আর কমন নেই, 1 - n।
আর কমন নেই, 1 - n, এটা কাটাকাটি, তাহলে আর ইকুয়াল টু আর, অর্থাৎ তোমার লোড রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি হবে, ইন্টারনাল ইন্টারনাল রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। মানে ছোট আর এবং বড় আর যখন সমান হচ্ছে তখনই হচ্ছে একমাত্র সিরিজ এবং কারেন্ট প্যারালাল ফ্লো, কারেন্ট ফ্লো সমান হবে আর কি। বুঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এটা কিন্তু এমসিকিউ, এটা আসে, প্রায়ই আসে এগুলা। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝছি। তো আরেকটা আরেকটা আমি এটা করাবো না হোমওয়ার্ক দিব? এটা হোমওয়ার্ক থাক আর কি, আরেকটা যেটা আমি বর্তমানে লিখবো। দেখি ভাই, চেষ্টা করে দেখি। এটা হচ্ছে তোমাদের এইচডাব্লিউ, হ্যাঁ। আমি আরেকবার যদা বলে দিই ইংলিশে। মানে আহ, এখানে হচ্ছে তোমার যে চারটা আলাদা আলাদা হচ্ছে ব্যাটারি দেওয়া আছে বা সেল দেওয়া আছে, তার প্রত্যেকটার হচ্ছে তোমার ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট, আর ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে তোমার 0.2 ওহম। ঠিক আছে? হুম। আর আর এর মানটা দেওয়া নাই, মানে লোড রেজিস্ট্যান্স মানটা দেওয়া নাই, এটি বের করতে হবে আমাদের। আর হচ্ছে টোটাল যে কারেন্ট ফ্লো সেটা হচ্ছে 0.4 এম্পিয়ার। তো এটা করবা। আচ্ছা।